দেশবন্ধু চিত্তরঞ্জন মানে আমরা যে বিস্মরণ হয়ে গেছে, আমাদের যে চেতনা থেকে, আমাদের মনন থেকে যে বিস্মরণ হয়ে গেছে, সেটা আমাদের জাতীয় ঐতিহ্য, মানে আমরা ব্যঙ্গাত্মকভাবেই বিষয়টাকে রেখেছি। এই বিষয়ে বক্তব্য রাখবেন অধ্যাপক নবীনানন্দ সেন। উনি গৌড়া রামকৃষ্ণের প্রাক্তন ছাত্র, পরে প্রেসিডেন্সি থেকে প্রথমে তো আপনি ফিজিক্স ছিল, তো প্রথম থেকে ইকোনমিক্সে পড়েছিলেন, সায়েন্স, হ্যাঁ প্রথমে সায়েন্স স্কুলে সায়েন্স ছিল, তারপরে ইকোনমিক্সে পড়ে উনি বিজনেস ম্যানেজমেন্ট অধ্যাপনা করেছেন কলকাতা ইউনিভার্সিটি। তা এই বিষয়টা সেই অর্থে ধরতে গেলে বলা হয়তো ওনার যে বিষয় সে বিষয় নয়, কিন্তু এটা একটা এমন বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলতে উনিও আগ্রহী হয়েছেন, এবং সেটা কেন আগ্রহী হয়েছেন উনি ওনার ব্যাখ্যা সহকারে করবেন। আমি অধ্যাপক সেনকে অনুগ্রহ করছি তার বক্তব্য পেশ করার জন্য। ধন্যবাদ। উপস্থিত স্বামী মহারাজ এবং যে সমস্ত মনে হচ্ছে আমার ছাত্ররা অনেকেই আছে, আর তার সঙ্গে আরও যে সমস্ত দ্বিতীয় অভিভাবক এবং আয়োজকরা যারা আছেন তাদের সবাইকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর এই রঙের উৎসবের দিনগুলো সুন্দর হয়ে উঠুক, আমরা সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে আনন্দ করে থাকি, সেটা কামনা করছি। যে বিষয় আমাকে বলতে বলা হয়েছে, আমি সেই বিষয়টি তো আপনারা শুনলেন। সেই বিষয় আমি অত্যন্ত প্রথমে সংকোচ বোধ করেছিলাম যে এই বিষয়ে আমার বলা উচিত কিনা, যদিও এই সমাবেশে আমন্ত্রিত হয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আর বালি উৎসব সমিতি যে আমার ডেকেছেন, সেজন্য বালি উৎসব সমিতির কাছে আমার অনেক অনেক কৃতজ্ঞতা রইল। এটা বেলুর বিদ্যামন্দিরে হচ্ছে জেনে আমার খুবই ভালো লাগলো, কারণ আমার গোটা বিদ্যালয় জীবন হাওড়া মিশনে কেটেছে এবং এখনও স্কুলের সঙ্গে যোগাযোগ আছে। আর মিশনের প্রতি আমাদের ভীষণ কৃতজ্ঞতা সারা জীবনে। এখানে আরেকজন বক্তা আছেন যিনি ওবেলা বলবেন, প্রেমাংশু দাশগুপ্ত, তিনিও হাওড়া রামকৃষ্ণ মিশনেরই ছাত্র ছিলেন। ঘটনাচক্রে আমরা দুজনে একই দিনে পড়েছি। উনি আরও দুরূহ বিষয় নিয়ে বলবেন। আমার বিষয়টা আমার কাছে ভীষণ দুরূহ মনে হচ্ছিল, কারণ আমন্ত্রণ পেয়েছি এই দেশের এক অত্যন্ত কৃতি সন্তান এবং অত্যন্ত মহান ব্যক্তিত্বকে স্মরণ করার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য এবং তাকে নিয়ে সেই উপলক্ষে কিছু বলবার জন্য। বিব্রত বোধ করছি এই জন্য যে অঞ্জন ইতিমধ্যেই বলেছে যে অঞ্জনা বিশেষ বন্ধু, ও বলেছে যে এটা আমার সরাসরি বিষয় নয়, প্রত্যক্ষ বিষয় নয়, আমার বিষয় অর্থনীতি এবং পরে ম্যানেজমেন্ট। আমি পড়িয়েছি সারা জীবনটা, কয়েক বছর আগে আমি অবসর নিয়েছি। আর আমি স্কুল থেকে পাশ করে বেরিয়েছি 1970 সালে। আমার শুধু সামনে সেটা বলা ঠিক কিনা জানি। যাই হোক, আমি মূল ব্যাপারটায় আসি। কিঞ্চিত বিব্রত বোধ করছি এই জন্য যে আমার সংশয় হচ্ছে যে বিষয়ে আমি কতটা অধিকারী, কতটা যোগ্য সেই সব নিয়ে আমি কোনো অনধিকার চর্চা করছি না। যেটা বলছিলাম, যাকে নিয়ে এই আলোচনা, তার জন্মের 150 বছর পূর্তি এবছরে, এবং এটা ভাবতে নিশ্চয়ই আমাদের অত্যন্ত অবাক হতে হয়, এমনিতেই মাথা অবনত হয়ে আসে যে 150 বছর পরেও কোনো মানুষকে কেন এত মানুষ ভাববেন, চিন্তা করবেন, শুনতে আসবেন। আমার ভালো লাগছে যে আমার অনেক ছাত্রবন্ধুরা এসেছে এখানে মনে হচ্ছে। তার মানে 150 বছর পরেও সেই মানুষের প্রাসঙ্গিকতা হয় এবং সেই মানুষটির কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু প্রেরণা নেবার থাকে। এই আমরা যখন 100 বছর বা 150 বছর বাদেও কাউকে স্মরণ করি, তখন তার পেছনে এই ধরনের কারণগুলো খুব কাজ করে। যে যারা আয়োজন করেন তারা মনে করেন যে প্রাসঙ্গিকতা আছে এবং তারা মনে করেন যে
এই ব্যক্তিত্বদের বারে বারে তুলে ধরা উচিত মানুষের সামনে, কারণ আমাদের সমাজ সভ্যতার একটা স্বাভাবিক নিয়মে অবক্ষয় হচ্ছে। স্বাভাবিক কি অস্বাভাবিক জানি না, সেটা বিতর্কের হতে পারে, কিন্তু অবক্ষয় হচ্ছে। এবং সেই সময় আমাদের এই ধরনের মানুষদের খুব শুধু স্মরণ করা না, তাদের শিক্ষাগুলো আমাদের উপলব্ধির মধ্যে নিয়ে এসে আমাদের প্রয়োগে নিয়ে আসা দরকার। খুব অল্প সংখ্যক মানুষের ক্ষেত্রেই এরকম হয়। এই 100-150 বছর বাদে স্মরণ করার ব্যাপারটা খুব বেশি সংখ্যক মানুষের ক্ষেত্রে হয় তা নয়। কী ধরনের মানুষেরা যাদের জন্ম হয় কিন্তু মৃত্যু হয় না, আপাতভাবে শুনতে খুব ফাটকা লাগে, কিন্তু সত্যি এদের মৃত্যু নেই। এবং সেই জন্যই যার সম্বন্ধে কথা বলছি সে তো বলেই দিয়েছে অঞ্জন, তবুও বলি যে তার কথা কিন্তু তাকে কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বলেছিলেন যে তিনি মৃত্যুহীন প্রাণ নিয়ে এসেছেন। তার মৃত্যুর পরে বলেছিলেন, এরা সমসাময়িক সেই অর্থে। এই ভদ্রলোক মানে যার কথা বলছি তিনি খুবই অল্প বয়সে খুবই অকালে প্রয়াণ হয়েছিলেন, মাত্র 55 বছর বয়সে। তো 1970 সালের ওনার জন্ম, যদি ঠিক ঠিক তারিখটা বলতে হয় তাহলে নভেম্বর মাসের 1870 সালের জন্ম, 5ই নভেম্বর। আর উনি বেঁচে ছিলেন, আমি বললাম 55 বছর। 1925 সালে আমার মৃত্যু হয় 16ই জুন। এগুলো তো স্বাভাবিক কতগুলো খুঁটিনাটি বললাম, কিন্তু এই মানুষটির সম্বন্ধে যে কথা বলা দরকার সেটা হচ্ছে, এর নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এর নাম তো দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নয়, নাম চিত্তরঞ্জন দাস। তার নামের সঙ্গে দেশবন্ধু অভিজাতি যুক্ত হয়ে গেছে তার জীবনের একটা পর্বে। আমি বলবো সেই পর্বটা কখন, তখন থেকে তার নাম হয়ে গেল দেশবন্ধু, ফ্রেন্ড অফ দ্য নেশন। এটা খুব চারটিখানি কথা নয়। আর উনি আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়কার মানুষ, বোঝাই যাচ্ছে। কারণ যার জন্ম 1870 সালে, তার যৌবন কেটেছে 1895 বা 1980 সময়, তার মানে তখন আমাদের স্বাধীনতার সংগ্রাম তুঙ্গে। আর সেই সময় একটা এরকম একটা পড়ন্ত, এখন তো গ্রীষ্ম শুরু হচ্ছে, পড়ন্ত গ্রীষ্মের দিনে কলকাতা শহরে তার শবদেহ নিয়ে আসা হয়েছিল। কারণ তার মৃত্যু হয়েছিল দার্জিলিং শহরে। সেখানে তিনি চিকিৎসার জন্য, বিশ্রামের জন্য, আরোগ্যের জন্য গেছিলেন অসুস্থ হয়ে। তারপর সেখানে তার মৃত্যু হয়, তাকে ওখান থেকে নিয়ে আসা হয় কলকাতা শহরে। কলকাতা শহরে সেদিন যা ভয়ানক হয়েছিল, বলা হয় যে এত ভিড় কলকাতা শহর কারোর মৃত্যুতে ইতিপূর্বে দেখেনি। তারপরে অবশ্য আমরা জানি রবি ঠাকুরের মৃত্যুতেও বিরাট শোক মিছিল বা শোক সমাবেশ হয়েছিল এবং রাস্তা ধরে তারা হেঁটে গেছিলেন। সত্যজিৎ রায়ের মৃত্যুর পরে বিরাট এরকম লোকের ভিড় হয়েছিল, কিন্তু আমি তো সে সময় উপস্থিত ছিলাম না। সে সময় কিছু স্থির চিত্র দেখেছি, তাতে মনে হয়েছে বিস্তর বহু সংখ্যক মানুষ সেখানে। কিন্তু এই কথা শুনলে আরও অবাক লাগবে যে এই ভদ্রলোকের, অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সক্রিয় রাজনীতির জীবন মাত্র 5-6 বছর। 1920-21 সাল বলা ভালো, সেই সময় থেকে সক্রিয় প্রত্যক্ষ মাঠে ময়দানের রাজনীতি যাকে বলে, অর্থাৎ সর্বক্ষণের রাজনীতি কিন্তু উনি এই 5 বছরই করেছেন। কে ছিলেন চিত্তরঞ্জন দাস? চিত্তরঞ্জন দাস ছিলেন এক উকিল পরিবারের সন্তান, এবং সেই পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত এবং অত্যন্ত ধনী পরিবার, অত্যন্ত বৈভবশালী পরিবার। তার বাবাও ছিলেন অ্যাটর্নি, আর তার বাড়িতে তার পরিবারে আরও কেউ আইন ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরবর্তীকালে তার মেয়ের স্বামী, যিনি তিনিও আইনের পেশাতেই ছিলেন। ফলে চিত্তরঞ্জন দাসের যখন জন্ম হয় তখন তিনি অত্যন্ত বিলাস ব্যাসনে মানুষ হয়েছেন। এই কথাটা বললাম এই জন্য যে একটা পর্বে আমরা শুনব চিত্তরঞ্জন দাস সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, যার জন্য তাকে কেউ কেউ তুলনা করেছেন গৌতম বুদ্ধের মতো। সর্বস্ব ত্যাগ করেছেন, সন্ন্যাসীর মতো ত্যাগী হয়ে গেছিলেন। এমনকি নিজের
বসত বাটিটাও তিনি মানুষের কল্যাণের জন্য ছেড়ে দিয়েছিলেন। সেই বসত বাটি এখন কলকাতায় আছে, অনেকেই জানবে। সেটা হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন। সেটা এখন একটি সেবা সদন হয়েছে। সেটাও আরও কারো বদান্যতা ওর মৃত্যুর পরে ওর বাড়ির মানুষেরা, কারণ ওনার ইচ্ছে ছিল এটা, উনি জীবদ্দশাতেই দান করে গেছিলেন, ওনার ইচ্ছে ছিল এটা সাধারণ মানুষের খুবই নিবিড় সেবার জন্য কোনোভাবে ব্যবহৃত হয়, তাতে ওটা এই সেবা সদন। তো আমরা ভারতীয় সংগ্রামের ইতিহাসে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেশবন্ধু চিত্তরঞ্জনের নাম এবং কীর্তির উল্লেখ না করলে কিন্তু আমাদের ইতিহাস অসম্পূর্ণ থাকবে। খুব বিস্ময় লাগবে, তার মাত্র 5 বছর যার সক্রিয় রাজনৈতিক জীবন, তার কেন এত খ্যাতি, এত সুনাম কেন? আর একটু আগেই বললাম তিনি জন্মেছিলেন একেবারে ধনী ঘরে, বিলাসবাসনের মধ্যে মানুষ। এবং তিনি নিজেও কিন্তু উকিল হয়েছিলেন। আমি বলছিলাম যে তিনি নিজে খুব বড় উকিল হয়েছিলেন, ব্যারিস্টারি পাশ করে এসেছিলেন বিলেত থেকে। সেখানে অবশ্য উনি গেছিলেন সিভিল সার্ভিস করতে, ICS হতে, অর্থাৎ প্রশাসক হবেন, কিন্তু প্রশাসক হওয়া হয়নি, সেটা একটা অন্য ইতিহাস। সেখানে যাওয়ার আগেই তিনি রাজনীতির ব্যাপারে সচেতন হয়েছিলেন। কথা আমি বললাম যে 1921 সাল থেকে মোটামুটি ওনার সর্বক্ষণের রাজনীতি, অর্থাৎ রাজনীতি তার পেশা, নেশা, তার সারাদিনের সময় তাতেই অতিবাহিত হতো। কিন্তু একথাও ঠিক যে 1905 সাল থেকেই তার রাজনীতির সঙ্গে সংস্রব শুরু হয়েছিল, অর্থাৎ বিভিন্ন মানুষের সংস্পর্শে আসা, বিভিন্নভাবে তাদের সঙ্গে আদান প্রদান, তাদের বাড়িতে আসা যাওয়া, এগুলো ছিল। কী জন্য ছিল সেটা আমি বলছি একটু পরে। 1905 সালের 19শে জুলাই বাংলা বিভাজনের সিদ্ধান্ত ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার, অর্থাৎ এই দেশ ভাগ এবং বাংলা ভাগ। সেই সময় তিনি দার্জিলিং গিয়েছিলেন। উনি মাঝে মাঝে দার্জিলিং যেতেন, সেটা ওনার খুব প্রিয় একটা জায়গা ছিল। শুধু যে চিকিৎসার জন্য বা বিশ্রামের জন্য বা আরোগ্যের জন্য তা নয়, উনি বেশ কয়েকবার দার্জিলিংয়ে গেছেন, অবসর পেলে সপরিবারে যেতেন। আর একটা কারণ ছিল, ওর শ্বশুর বাড়ি ছিল দার্জিলিং। তো সেই সব কারণে দার্জিলিংয়ে যখন উনি ছিলেন, উনি এই খবর পেলেন যে বাংলা ভাগ হতে চলেছে। এবং সেখানে সেই সময় ছিলেন, ওনার সঙ্গে দেখা হয়ে গেল ভগিনী নিবেদিতা। এবং ভগিনী নিবেদিতা ওনাকে দেখেই একটা কথা বলেছিলেন, যে কথাটা দিয়ে আমি শেষ করব, কিন্তু এখানে উল্লেখ করবো শুধু এই কথা যে ওরা দুজনে যৌথভাবে একটা বড় জনসমাবেশে ওখানে ভাষণ দেন। কি ভাষণ দেন বড় একটা সমাবেশে? সেটা হচ্ছে যে বাংলা ভাগ করা চলবে, এর বিরোধিতা করে, অর্থাৎ ব্রিটিশ সরকারের বিরোধিতা করে তখন ভগিনী নিবেদিতা এবং জগদীশচন্দ্র বসু সেখানে বক্তব্য রাখেন। আর ওই অনুষ্ঠানে সেদিন আরও দুই খুব বিখ্যাত মানুষ ছিলেন। একজন হচ্ছেন জগদীশচন্দ্র বোস বৈজ্ঞানিক, আর লেডি অপরা বোস। এছাড়া আরও অনেকে তো ছিলেন, কিন্তু এদের সঙ্গে ওদের বিশেষ সৌভাগ্য এবং আদান প্রদান ছিল, সেই জন্য ওরা ওখানে সেই সময় ছিলেন। সকলেই সেই অনুষ্ঠান ছিলেন, সেই সমাবেশে। সেখান থেকে যে ডাকটা দেওয়া হলো সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী একটা আন্দোলনের ডাক। বললেন এতে এমনি এমনি ব্রিটিশ সরকার মেনে নেবে না, অতএব এর জন্য আন্দোলনের প্রয়োজন আছে, এবং সবাইকে আন্দোলনে আহ্বান দেওয়া হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এটা খুব চারটিখানি কথা না, কারণ ব্রিটিশ সরকার অত্যন্ত অত্যাচার চালাচ্ছিল তখন তাদের সমস্ত, কারণ তারা বুঝতে পারছিল ধীরে ধীরে যে চারদিক অশান্ত হয়ে উঠছে। তোমরা সকলেই নিশ্চয়ই জানো, আপনারা যারা উপস্থিত আছেন সকলেই জানেন যে ওই সময় এখানে ব্রিটিশ সরকারের অত্যাচার ভীষণভাবে চরমে পৌঁছেছিল। তারা বুঝতে পারছিল যে স্বদেশী আন্দোলন, অর্থাৎ যারা বিপ্লবী ছিলেন, তারা নানান জায়গায় নানান রকম সহিংস কাজকর্ম করে সাহেব নিধন করছেন, নানান রকম সম্পত্তি ধ্বংস করছেন। তো সেই বিপ্লবীদের এরা নাম দিয়েছিল টেরারিস্ট, উগ্রতাবাদী, চরমপন্থী। সেই অভিধা এখন আমরা শুনতে পাই অন্যদের ক্ষেত্রে, কিন্তু সেই সময় দেশপ্রেমী যারা, দেশের জন্য যারা লড়ছে, তাদের সকলকে এরকমভাবে টেরারিস্ট বলে দেখে দেওয়া হতো এবং তাকে জেলবন্দি করে সারা জীবন অথবা বিপান্তর করে পাঠিয়ে দেওয়া হতো আন্দোলনে কারাকারি।
তো কলকাতা এবং দেশের আরও বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় তো ছড়িয়ে গেলই এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ডাক। কারণ এমন জ্বালাময়ী ভাষণ তারা দিয়েছিল, এত মানুষকে তারা উদ্বুদ্ধ করে ফেলেছিলেন যে সেটা মুহূর্তে ছড়িয়ে গেল। কিছুদিনের মধ্যেই কলকাতায় টাউন হলে তাই নিয়ে একটা বড় সভা হলো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের আবার ডাক কলকাতা থেকে। আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। আর এতে বাংলা থেকে তো যারা বিভিন্ন অনেক বিপ্লবী ছিলেন তখন, তার মধ্যে খুব অগ্রগণ্য যাদের নাম সকলে জানবেন সেটা হচ্ছে যিনি পরে ঋষি অরবিন্দ নামে খ্যাত হয়েছিলেন, তখন তিনি অরবিন্দ ঘোষ, তুখোর বিপ্লবী এবং অসম সাহসী সাংঘাতিক রণকৌশলের রক্ত। আর তাছাড়া ছিলেন অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, এদের কথা সকলেই জানেন, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যার জন্যে চিত্তরঞ্জন পরে একটা মামলা লড়লেন, এবং জয়নাথ, যার মধ্যে প্রথম উকিল হিসেবে একটা সুনাম ছড়িয়ে পড়বে। তো এরা সবাই ছিলেন। আর ছিলেন সরলা দেবী। তো এছাড়া এরা তো সবাই যখন আন্দোলনে ঝাঁপিয়ে পড়লেন, এছাড়া বাংলার বাইরে থেকেও আরও অনেকে এতে সুর মেলাবে। তাদের মধ্যে রয়েছেন, সেই নামগুলো পরিচিত, লোকমান্য তিলক, লালা লাজপত রায়, গোপালকৃষ্ণ গোখলে, মদন মোহন মালাপুর, এরকম বিভিন্ন মানুষরা তখন ছিলেন যারা বাংলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে একে সমর্থন দিলেন এবং একে মদত দিলেন। তো বিলেতি পণ্য বয়কট করারও একটা ডাক দেওয়া হবে, যাবতীয় বিলেতি পণ্য বয়কট করতে হবে। মনে রাখতে হবে সেই সময় কিন্তু মহাত্মা গান্ধীও তার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, অর্থাৎ সেটা সহিংস নয়, তিনি অহিংসায় বিশ্বাস করতেন। তিনি বহু মানুষকে একজোট করে একসঙ্গে করে বিরাট বিরাট পদযাত্রা, বিরাট বিরাট মিছিল, বিরাট বিরাট অবরোধ, অনশন, এই সমস্ত করে উনি আন্দোলনটা শুরু করেছেন এবং চালিয়ে গেছেন রীতিমতো। তো মহাত্মা গান্ধীও এই ডাক দিয়েছিলেন খুব বড় করে, এবং তার ডাকে বহু মানুষ সাড়া দিয়েছিল। কিন্তু এরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ডাক দেওয়ার পরে পরেই আরও বিভিন্ন জায়গা থেকে বঙ্গভঙ্গ বিরোধী এবং ব্রিটিশ পণ্য বয়কট এবং যাবতীয় বিদেশি পণ্য বয়কট, বিদেশি পণ্য বয়কটের একটা ব্যাপার ছড়িয়ে পড়ল। তো এই জাতীয়তাবাদী আন্দোলনে চিত্তরঞ্জনের পরিবারেও সবাই কিন্তু সামিল হয়ে গেছিল। অর্থাৎ তার মেয়ের একটা আত্মজীবনী আছে, যেখানে তিনি বলছেন যে আমরা গান গাইতাম, আমরা চরকা কাটা শিখলাম গান্ধীজির ইয়েতে, যাতে বিদেশি পণ্য বয়কট করে আমরা নিজেদের সুতো তৈরি করতে পারি, কাপড় তৈরি করতে পারি। হয়তো সবাই কাপড় তৈরি করছেন না, কিন্তু ওটা একটা মানে সিম্বলিক একটা ব্যাপার হিসেবে ভাবতে যে সবার মধ্যে একটা উন্মাদনা ছড়িয়ে যায়। চিত্তরঞ্জন এই 1905 সালে কিন্তু স্বদেশী মণ্ডলী বলে একটা সংস্থা তৈরি করলেন, ছোট একটা সংস্থা এবং স্বদেশী আন্দোলনে উনি যোগ দিলেন। মানে কিন্তু এখন মনে রাখতে হবে যে তখন উনি কিন্তু পুরোদস্তুর সর্বক্ষণের জন্য বা মাঠে ময়দানে এসে যোগ দিয়েছেন তা নয়, চিন্তা চেতনা তখন যোগ দিয়েছেন। তিনি উদ্বুদ্ধ হয়ে গেছেন স্বাধীনতার ডাকে এবং স্বাধীনতা আন্দোলনের মূল যে তার বাণী, সেই বাণীটা তিনি উদ্বুদ্ধ হয়েছেন। 1907 সাল থেকে প্রায় এক দশকের মধ্যে তিনি পরপর কয়েকটি উল্লেখযোগ্য মামলায় বিপ্লবীদের হয়ে আসামি পক্ষ সমর্থন করে জয়লাভ করেন। এটা খুব উল্লেখযোগ্য, কারণ এই প্রথম কিন্তু উনি স্বাধীনতা আন্দোলনে আরও একটু একটু করে, দেখুন কীরকমভাবে একটু একটু করে উনি এগিয়ে আসছেন এবং সক্রিয় হচ্ছেন। এখনও বলবো না যে প্রত্যক্ষভাবে, কারণ আন্দোলনে যারা নেমেছেন প্রত্যক্ষভাবে, যারা হয়তো কোথাও বোমা মেরেছেন, কোথাও গুলি ছুঁড়েছেন, কোথাও কাউকে আহত বা নিহত করেছেন, অথবা বিরাট বিরাট মিটিং মিছিল করে সবাইকে ডাক দিয়ে বিদেশি পণ্য বয়কট বা বঙ্গবন্ধু বিরোধী বিরাট আওয়াজ তুলেছে, সেটা এক জিনিস। কিন্তু তাদের হয়ে মামলা লড়াটা, সেটার মধ্যে কিন্তু এই ব্যাপারটা অতটা নেই। এই অর্থে যে আমি বলবো না যে, কারণ ওর ঝুঁকি, ওর বিপদ, ওতে সরাসরি ব্রিটিশ সরকারের কুনজরে পড়া, এগুলো অনেক বেশি তখন হতো এবং তাদেরকে সরাসরি জেলবন্দি করে দিত। সেখানে চিত্তরঞ্জন দাস কিন্তু নানান রকম মামলা করতেন। এই প্রথম 1907 সাল থেকে বড় বড় কতগুলো বৈপ্লবিক মামলা করলেন বিপ্লবীদের হয়ে, সরকার পক্ষের বিরুদ্ধে। কিন্তু আদালতকে যেহেতু তখন ব্রিটিশ সরকার বিরাট মান্যতা দিত, কারণ মনে করতে যে গণতন্ত্রের একটা বড় স্তম্ভ, সেই জন্য আদালতে বাদ অনুবাদ এবং জয় পরাজয় এগুলো থাকবে, এটা ধরেই নিয়েছে।
1907 সালের মামলা ছিল, যে ব্রহ্মবন্ধ উপাধ্যায়ের কথা বলছিলাম, যে তখন যুবক একজন বিপ্লবী এবং অগ্নিযুগের বিপ্লবী, মানে সত্যিকারের সহিংস আন্দোলনে যিনি বিশ্বাস করতেন, সেই ব্রহ্মবন্ধ উপাধ্যায় এবং বিপিন চন্দ্র পাল দুজন, তাদের বিরুদ্ধে রাজদ্রোহের অভিযোগ উঠল। অর্থাৎ রাজন্যকুল যারা ব্রিটিশ সরকার, ঔপনিবেশিক সরকার শাসক, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার অভিযোগ। সেই মামলা চিত্তরঞ্জন দাস লড়ে তাদেরকে মুক্ত করে দেন। 1909 সালে মানিকতলা বোমা মামলা একটা হয়েছিল, সেটা আলিপুর কোর্টে হচ্ছিল, এখনো যে কোর্ট আছে সেখানেও আলিপুর আদালতে চিত্তরঞ্জন বিপ্লবীদের হয়ে লড়লেন। সেই লড়াইতে উনি জয়লাভ করেন। সেটা একটা ভয়ানক লড়াই ছিল, কারণ সেখানে অভিযুক্ত ছিলেন এক আগুন খেকো বিপ্লবী, যার নাম অরবিন্দ ঘোষ। এবং অরবিন্দ ঘোষ ব্রিটিশদের চোখে একটা ত্রাস ছিল। কখন কীভাবে কী ধরনের কাণ্ড করে দিয়েছে, যেরকম মাস্টারদার সূর্য সেন ছিল, সেরকম অরবিন্দ ঘোষ আগে ছিল, সেরকম বাঘা যতীন যাকে বলে যতীন্দ্রমোহন দাস, তিনি ছিলেন। এরকম কিছু মানুষকে বাংলা থেকে যাদেরকে ব্রিটিশরা ভীষণ ভয় পেত। পরবর্তীকালে বিনয় বাদল, দীনেশ কুমার, এরা তবু অত এক টানা অত কিছু করে যেতে পারেনি এবং ব্রিটিশ শাসকদের চোখে ধুলো দিয়ে বা এদের পুলিশের চোখে ধুলো দিয়ে তারা নানান রকম কাণ্ড কারখানা করেই চলেছেন লাগাতার। এই ব্যাপারটা ততটা ছিল না যেটা এদের ক্ষেত্রে ছিল। সেই জন্যে ঋষি অরবিন্দ যিনি হলেন পরে, সেই অরবিন্দ ঘোষের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো মারাত্মক মারাত্মক ধারায় সম্ভাবনা ছিল। তো সেখানে যে উনি মামলাটা লড়েছিলেন, ওর বক্তব্য, উনি যে চুক্তি দিয়েছিলেন, সেগুলো খুব বিখ্যাত হয়ে গেছে। আমি তার একটা অংশ পরে একটু পরে করে শুনেছি, এবং তাই নিয়ে অরবিন্দ পরে বলেছেন, সেটা উত্তরপাড়াতেই কোনো একটা সভায় বলেছে, কিন্তু আমি শুধু চিত্তরঞ্জন দাসের অংশটুকু প্রদর্শন করে একটু পরে বলছি। আমি বলছিলাম 1907 থেকে প্রায় এক দশকের মধ্যে পরপর কতগুলো মামলা লড়লেন অভিযোগ। বাকিগুলো 1910 সালে ঢাকা ষড়যন্ত্র মামলা পুলিন বিহারী দাস, আরেক বিপ্লবী, তার পক্ষ সমর্থন করে সেখানে 1914 সালে লড়লেন দিল্লি ষড়যন্ত্র মামলার আসামি পক্ষে। এরকম পরপর এইগুলোই সবচেয়ে উল্লেখযোগ্য কথা। এর মধ্যে সবচেয়ে বড় সারা জাগানো মামলা ছিল, যেটা একটু আগেই বলেছি, অরবিন্দ ঘোষের মামলা। এই মামলায় অরবিন্দ ঘোষ বেকসুর খালাস পান। সেদিন চিত্তরঞ্জন তার মক্কেলের পক্ষে যে কথা বলেছিলেন, সেটুকু পড়ে শোনাই, ভালো লাগবে। অত্যন্ত কি অসাধারণ ইংরেজি, কি অসাধারণ বাগ্মিতা, এবং কি অসাধারণ তার মানে বোধ, কোন স্তরে গিয়ে লড়াইটা করছেন। উনি বলছেন, মাই অ্যাপিল টু ইউ, ইউ বলতে মহামান্য বিচারককে বলছেন, মাই অ্যাপিল টু ইউ is that a man like this, who is being charged with the offences imputed to him, stands not only before the bar in this court, but stands before the High Court of history. And my appeal to you is this, that long after this controversy is hushed up in silence, long after this turmoil, this agitation ceases, long after he is dead and gone, he will be looked upon as the poet of patriotism, as the prophet of nationalism, and the lover of humanity. Long after he is dead and gone, his words will be quoted and re-quoted not only in India, but across distant seas and lands. Therefore I say that a man in his position is not only standing before the bar in this court, but before the bar of the High Court of history. এই অংশটুকু ভীষণ বিখ্যাত হয়ে আছে, কারণ এইরকম একটা যুক্তি, মানে যেখানে যে অভিযোগ এসছে সেটা থেকে ছাড়িয়ে, সেটাকে ছাপিয়ে একটা অন্য স্তরে নিয়ে যাওয়া, একটা প্রায় দার্শনিক স্তরে নিয়ে যাওয়া এবং ঐতিহাসিক স্তরে নিয়ে যাওয়া। এই জন্য যে ব্রিটিশ শাসকরা সুশাসন দেন, ব্রিটিশ শাসকরা সারা পৃথিবীতে সুশাসন কায়েম করবেন, এরকম একটা ব্যাপার ব্রিটিশরা প্রচার করতো। ঠিক এখনও যেমন পৃথিবীর খুব বড় বড় দেশগুলো, খুব শক্তিশালী পরাক্রমশালী দেশগুলো সবসময় বলে তারাই সারা পৃথিবীর অভিভাবক, সেরকম ব্রিটিশদেরও সেই প্রচারটা ছিল এবং তারাই গণতন্ত্রের সবচেয়ে বড় ধ্বজা দেন। তো সেখানে উনি বলছেন যে
এই তো একজন মানুষ মাত্র, একে তুমি মেরে দিলে কি হবে? তোমার কালিমা মুছবে না। তুমি একজন দেশপ্রেমীকে হত্যা করেছো, তুমি একজন মানবতাবাদীকে হত্যা করেছো। তার আগে অন্যান্য যুক্তি নিশ্চয়ই দিয়েছেন, উনি নিশ্চয়ই আগে যুক্তিগুলো দিয়েছেন, আমি তো পুরো এটা পড়তে পাইনি বলে। সেই প্রসঙ্গে আর একটু পরে আসছি, শেষ করার আগে রঞ্জন বলেছে যে কেন এই শিরোনামটা রাখা হয়েছে, কেন আমরা আমাদের বিস্মৃতির ঐতিহ্য এটা, তার একটা অংশ। যাই হোক, এই বক্তৃতা তো উনি দিলেন। আর 1917 সাল থেকে আমৃত্যু 1925 সাল অবধি চিত্তরঞ্জন প্রতি বছর কংগ্রেসের প্রাদেশিক সম্মেলন এবং কয়েকটি পূর্ণ সম্মেলনে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন। এই যে 1917 সালের 4 বছরের মধ্যে এই সময়টা উনি ক্রমাগত জড়িয়ে পড়ছেন। কংগ্রেস তো তখন শুধু একটা পার্টি নয়, একটা বিরাট সম্মেলন, যত স্বাধীনতা সংগ্রামী তাদের একটা বড় সম্মেলন হচ্ছে কংগ্রেস, সম্মিলিত শক্তি। তো সেখানে চিত্তরঞ্জন তাদের যে অধিবেশন হয় সেই সব অধিবেশনে জড়িত এবং নিজে স্বেচ্ছায় অত্যন্ত আনন্দে অংশগ্রহণ করতেন। 1918 সালে দিল্লি কংগ্রেসে রাউলাট কমিটির প্রস্তাবের বিরুদ্ধে তিনি বক্তৃতা করেন। আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন। রাউলাট অ্যাক্ট আমরা জানি অত্যন্ত দমনপীড়নকারী একটা আইন। এদেশের বহু মানুষকে বিনা বিচারে রাউলাট অ্যাক্টে বন্দী করে দেওয়া হয়। সেই রাউলাট অ্যাক্টের বিরুদ্ধে উনি নিজে প্রস্তাব শুধু রাখলেন না, বক্তৃতা করলেন একটা পুনরায় বক্তৃতা। 1919 সালে অমৃতসর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে যোগ দিয়ে তিনি নতুন শাসন সংস্কারের বিরুদ্ধে বক্তৃতা প্রস্তাব উত্থাপন করলেন। ব্রিটিশরা নানান রকম অ্যামেন্ডমেন্ট করছিলেন প্রচলিত আইনগুলোতে, কারণ সেগুলো দিয়ে আর বিপ্লবীদের বা কাউকেই এটে ওঠা যাচ্ছে না, আটকানো যাচ্ছে না। তখন ওরা নিত্য নতুন আরও কড়া আরও বেশি নির্মম সমস্ত আইনগুলো চালু করতে লাগলেন। সেই নতুন শাসন সংস্কারের বিরুদ্ধে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস যে বিষয়গুলি, তার বিরুদ্ধে উনি বক্তৃতা করলেন এবং প্রস্তাব আনলেন। 1920 সালে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে গান্ধীজির অসহযোগ নীতি উনি প্রথমে বিরোধিতা করেন। 1920 সালে পরে আবার আমরা একটা সভায় তিনি নাগপুর কংগ্রেসের পূর্ণ সভায় অধিবেশনে যোগ দিয়ে তিনি অসহযোগ নীতি সমর্থন করেন। কলকাতায় বিরোধিতা করেছিলেন, পরে নাগপুরে সেটা সমর্থন করলেন। বিভিন্ন কারণে উনি তখন নিশ্চিত হলেন যে না, অসহযোগ আন্দোলন নিয়ে আমরা অনেক দূর যেতে পারি। আমি খুব এরপর যোগাযোগ বেরিয়ে যাব, কারণ 1921 থেকে 1925 সালে ওনার মৃত্যু হয়। 1921 সাল নেতাজির জীবনে 1921 সাল নেতাজির চিত্তরঞ্জন দাসের জীবনে এক নতুন দিশা সূচিত করে। দেশের কাজে তিনি উত্তরোত্তর এত বেশি উদ্বুদ্ধ হয়ে পড়ছিলেন, এত গভীরভাবে নিজেকে জড়িত করছিলেন যে স্বাধীন ভারতের স্বপ্ন রূপায়িত করার জন্য এই সময় তিনি ওকালতি সম্পূর্ণভাবে ত্যাগ করলেন এবং ত্যাগ করে স্বাধীনতা সংগ্রামে পূর্ণ সময়ের জন্য সম্পূর্ণভাবে নিজেকে উৎসর্গ করলেন এবং বাংলাদেশ অসহযোগ আন্দোলনে তিনি নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করলেন। অর্থাৎ পুরো বাংলার নেতৃত্ব দিচ্ছেন তখন। শুধু উত্থানটা কীভাবে এগিয়ে আসছেন একটা মানুষ এবং কোথা থেকে, যেখান থেকে এগিয়ে আসছেন সেই জায়গাটা আরেকবার মনে করিয়ে দিন। সেই জায়গাটা হচ্ছে বিপুল বৈভবের জায়গা। কি সেই জায়গাটা সম্বন্ধে নেতাজি একটা অসাধারণ কথা বলেছিলেন। নেতাজি উনি বলছেন সৌভাগ্য হয়েছিল চিত্তরঞ্জন দাসের সঙ্গে জেলে একসঙ্গে কাটানো 8 বছর, 8 মাস। 1921 আর 22 সালে, 21 সালে 2 মাস আর 22 সালে 6 মাস, কিংবা 6 মাস 2 মাস। আলিপুর জেলা প্রেসিডেন্সি জেলে সময় কাটাচ্ছিলেন। একটা জেলে পাশাপাশি সেলে থাকতেন আর একটা জেলে খুব বড় একটা ঘরের মধ্যে। তো বলছে তখন আমি অনেক নিবিড়ভাবে, প্রথমবার তো আমি ভালো করে অত নিবিড়ভাবে সুযোগ পাইনি। হ্যাঁ, পরে যেখানে ছিলেন সেইখানে উনি অনেক নিবিড়ভাবে সমাজ ছিলেন বলে অনেক নিবিড়ভাবে সেখানে ওকে অনুধাবন করা, ওর মহত্ব এবং ওর বিশেষত্বগুলোকে উনি উদ্ধার করতে পেরেছিলেন, অনুধাবন করতে পেরেছিলেন। নেতাজি বলছেন এই বিষয় সম্বন্ধে, উনি যখন সর্বস্ব ত্যাগ করে চলে এসেছেন তখন নেতাজি
সেই সময়টার কথা লিখতে গিয়ে এক জায়গায় লিখেছেন যে আমি সেই সময়টা উনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছে, কারণ সাহেবদের বিরুদ্ধাচরণ করেছিলেন বলে প্রকাশ্যে তাকে বিতাড়িত করা হয়। তখন তিনি ওখান থেকে বেরিয়ে এসে আইন শিক্ষা করবেন এই বলেছেন। এবং সেই সময় নেতাজি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তখন কলকাতা বারের একজন অত্যন্ত অগ্রগণ্য ব্যারিস্টার, তার সঙ্গে দেখা করেছেন, উপদেশ নেন। আর এই পরে আবার যখন শুনলেন যে সমস্ত ছেলে মেয়ে চলে এসেছেন, সেই সময় সম্বন্ধে উনি বলছেন যে দিস ওয়াজ নট দ্য, না সেটা জেলে না। তারপর উনি বিলেত থেকে যখন ফিরে এলেন তখন নেতাজিও তো বিলেত গেছিলেন, জীবন বিলেত থেকে ফিরে এলেন, তখন আবার দেখা করেছিলেন যে উনিও আইন চর্চা করবেন ভেবেছিলেন এবং নেতাজি চিত্তরঞ্জনের সঙ্গে দেখা করে আবার উপদেশ দিলেন। বলছেন সেই যুগগুলোকে লিখছেন যে দিস ইজ নট দ্য সেম C.R. Das that I had seen earlier. Last time when I saw him, he was earning thousands per day and spending thousands per hour. আমি একদম বাবাটিং কোট করলাম, ঠিক এই কথাটা আছে। সেই আমলে 1921 সালে he was earning thousands per day, হাজার হাজার টাকা আয় করছেন, আর হাজার হাজার টাকা প্রতি ঘন্টায় খরচ করতেন। লোকে বলে যে তার জামা কাপড় কাচা হয়ে আসতো, কোট আসতো বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আসতো, তার সমস্ত নানান রকম বিলাস বসনের সামনে। তো এহেন মানুষ সর্বস্ব ত্যাগ করে চলে এলো, আর কোনো পেশা নেই, তার আয়ের কোনো উৎস নেই, শুধু বাড়িঘর আছে নিজস্ব, মানে পৈতৃক বাড়িঘর আছে, আর আছে কিছু সম্পদ। স্ত্রী এবং পুত্র কন্যাকে বললেন, তার এক পুত্র ছিল আর দুই কন্যা ছিল, অপর্ণা দেবীর একটি স্মৃতিচারণ আছে, আর অপর্ণা দেবী বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের মা, সিদ্ধার্থ শঙ্কর রায় যিনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, আর কল্যাণী দেবী। তো স্ত্রী পুত্রকে ডেকে বললেন যে, স্ত্রী পুত্র কন্যাদের ডেকে বললেন যে আমি এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছি, তোমাদের কি সম্মতি আছে? এর জন্য কিন্তু প্রবল কষ্ট আমাদের স্বীকার করতে হবে, প্রচুর কৃচ্ছ সাধন করতে হবে, অনেক কিছু আমাদের ত্যাগ করতে হবে, সমস্ত খুলে বুঝিয়ে পড়বে। তারা সব শুনলেন, তারা তো ইতিমধ্যে স্বাধীনতা আন্দোলনের আঁচে বিকৃত হয়ে গেছে। তারা অবশ্যই সিদ্ধান্ত খুব সহজ নয়, কিন্তু তারা সম্মতি দিতে হবে। তখন চিত্তরঞ্জন পুরোপুরিভাবে হয়তো আরও আগে থেকেই বলছিলেন, উদ্বুদ্ধ করছিলেন, কিন্তু 1921 সালে ব্যাপারটা হয়ে গেল। তাঁরই আহ্বানে, তাঁরই নেতৃত্বে কংগ্রেসে 1921 সালেই যোগ দিলেন সুভাষচন্দ্র বোস। সুভাষচন্দ্র বোস কিন্তু বিপ্লবী, অর্থাৎ সহিংস বিপ্লবে বিশ্বাস করেন। আর চিত্তরঞ্জন দাস কিন্তু আদতে, মূলত কিন্তু চিত্তরঞ্জন দাস বরাবর অহিংস আন্দোলনে বিশ্বাস করেন, যার জন্য উনি অসহযোগের ব্যাপারটা গান্ধীজির অসহযোগ আন্দোলনে পরে সম্মতি দিয়ে ওইটাতেই উদ্বুদ্ধ হয়ে গেছে। চিত্তরঞ্জন দাস নিজে ছিলেন বৈষ্ণব, ধর্মভাবাপন্ন শুধু নন, উনি রোজ যখন খুব চুটিয়ে প্র্যাকটিস করছেন, সেই প্র্যাকটিসের পরে রোজ এসে সন্ধ্যাবেলা কীর্তন শুনতেন এবং অত্যন্ত বড় কীর্তন পেয়েছিল। তো এবং এ ব্যাপারটা শেষ দিন অবধি ছিল, মানে দার্জিলিংয়ে যখন উনি বিশ্রাম নিতে গেছেন, সেই সময় স্মৃতিচারণ আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, রাখালদাস বন্দ্যোপাধ্যায় আছে, যারা ওই দার্জিলিং পর্বে শেষ পর্বটা ওর সঙ্গে দেখা করেছেন, ছিলেন, সময় কাটান, তারাও লিখে রেখে গেছেন। তো ওনার কীর্তন শোনাটা দরকার ছিল। ভীষণ শুধু কীর্তন নয়, এমনি সঙ্গীত প্রেমী ছিলেন, রাগ সঙ্গীতে ভীষণ ভালোবাসতেন। একজন মহিলা একটা ওর বাড়ি থেকে ছিল, উনি কারোর বাড়িতে গেছিলেন, যেখানে আরও দু একজন ছিল, এক মহিলা ছিলেন, গান গাইছিলেন এবং দরবারি গান গাইছিলেন। চিত্তরঞ্জন দাস বসে তো শুনলেনই পুরোটা, তারপর বেরিয়ে এলেন যখন, তখনও কেউ কেউ বললো যে চলুন এবার বাড়ির দিকে যাই। বললেন না, এত তাড়াতাড়ি ঘরে যাবো না, ওই দরবারি কানার রেসটা কানে পাচ্ছে, একটু একটু চলো, আর একটু হাঁটি, চুপচাপ একটু হাঁটি। এই কথাগুলো কিন্তু সব লেখা আছে, আমি পরে জিজ্ঞেস করলে এগুলো দিয়ে দিতে পারবো, সূত্রগুলো, তথ্যসূত্র।
তো যারা প্রত্যক্ষদর্শী ছিলেন সেই সময়, তারা তাদের প্রথম পুরুষেই এই কাহিনীগুলো লিখেছেন। আরও অনেক কাহিনী আছে যেগুলো গল্প করা, এগুলো আমি বলছি একদম প্রত্যক্ষদর্শী বিবরণ বা প্রত্যক্ষ অভিজ্ঞতা বিবরণ। তো সেইখানে সুভাষচন্দ্র বোসকে কিন্তু নিয়ে এলেন, এবং সুভাষচন্দ্র বোস ভীষণ অনুগত, ভীষণ একজন প্রায় স্থাপক বলা যায়। সুভাষচন্দ্র বোসেরও অনেক কথাবার্তা আছে যেগুলো অত্যন্ত, আমার ইচ্ছে হচ্ছে যে সেগুলো একটু পড়ে শোনালে ভালো, কিন্তু পড়ে শোনাচ্ছি না, কারণ আরও কয়েকটা কথা বলা আছে। তো চিত্তরঞ্জন দাসের এটা একটা বড় গুণ ছিল, সবাইকে নিয়ে চলা। কীভাবে উনি সবাইকে উদ্বুদ্ধ করে, হয় ওর এই ভীষণ ত্যাগ, ওর এই দান ধ্যান, ওর এই মানে নিঃস্বার্থ একটা ব্যাপার, এটা মানুষকে ভীষণ প্রাণিত করতো। যা বলতেন সেটা মানুষ ধৈর্য ধরে শুনত। যদি উনি অজাতশত্রু ছিলেন তা বলবো না, বলছি আবার কোথায় কোথায় মানে বন্ধ বলে যাবে। একটা সময় উনি ভীষণ সমস্যা মানে এই আত্মগ্লানিতে পড়েছিলেন, সেটা হচ্ছে বন্ধু বান্ধব কাছে মানুষের সবাই অনেকেই ওকে নিন্দমন্দ করছেন, গালমন্দ করছেন, তর্ক বিতর্ক করছেন, সুভাষ ভীষণ একাকী হয়ে গেছে। সেই খবর উনি কাটিয়ে উঠেছিলেন, কিন্তু সব কিছুই 5 বছরের মধ্যে। আর সুভাষ বলছি, যেটা চিত্তরঞ্জন দাস, আমি সুভাষ করে যাচ্ছি অনেক সময়। চিত্তরঞ্জন দাস যেটা করলেন যে এই বিপ্লবীদের কিন্তু অনেককে, যেহেতু উনি ওদের মামলা লড়ছেন, কিন্তু এখন কেউ বলতে পারে ওটা তো পেশাদার হিসেবে লড়ছে, কারণ ওইটা লড়লে পরে কিন্তু বিপ্লবীরা বলাই বাহুল্য যে একটা রাজা প্রজার মতো বা জমিদাররা যেরকম পয়সা দিত তার তো উনি দিতে পারবেন না ওনারা, কিন্তু তা সত্ত্বেও ওদের আমরাগুলো লড়তেন ওর ওই বোধ থেকে, যে তখন তো দেশাত্মবোধ এসে গেছে মধ্যে সেই থেকে। এবং এই মামলা লড়তে উনি ওদের কাছে খুবই প্রিয় হয়েছেন, ওদের সঙ্গে ব্যক্তিগত আলাপ পরিচয় যোগাযোগ এই সমস্ত কিছু হচ্ছে, শুনছি। একটা অদ্ভুত প্রশস্তির ব্যাপার এসেছিল, যেটা মানুষ করেছি। উনি কিন্তু বলেছিলেন যে না, ওদের পথ তো আমি একদমই বিশ্বাস করি, ওরা তো বিপজ্জনক কাজ করছে, এরপরে ভয়ানক বিপদ দেখে আনবে। এবং এই বিপ্লববাদের বিপদ কি জানো, সবচেয়ে বড় বিপদ, যদি এই দিয়ে স্বাধীনতা আসেও, তাহলে স্বাধীনতার পরেও এই জিনিস থেকেই যাবে, পুরোপুরি নিশ্চিন্ন না হবে, বরং তখন আরও বিপজ্জনক। এই কথা একদম হুবহু উদ্ধৃত করবেন। তো কিন্তু তার সত্ত্বেও উনি বলছেন যে ওনার নিজের বয়ানে যেটা আছে, উনি বলছেন যে কিন্তু ছেলেগুলি এত ভালো, এত উৎসর্গিত, ওদের উপরে তো আমি রাগ করতে পারি না, ওদের আমি শত্রুতা করতে পারি না, ওদের একটু বোঝালে ওরা ঠিক সঙ্গে আসবে, এইভাবেই আসবে। সুভাষচন্দ্র বোসকে উনি নিয়ে এলেন, এবং সুভাষচন্দ্র বোস তো কালক্রমে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, যদি পরে স্বল্পস্থায়ী হয়েছিল সেটা, সে ব্যাপার চিত্তরঞ্জন দাসের ক্ষেত্রে হয়েছিল। চিত্তরঞ্জন বিভিন্ন কংগ্রেস অধিবেশনে যোগ দিতেন ঠিকই, সেগুলো অবশ্যই প্রাদেশিক সম্মেলন বা প্রাদেশিক অধিবেশন, অর্থাৎ নিখিল ভারত কংগ্রেস অধিবেশন যেটা, সেগুলো না, সেরকম 3টেতে উনি যোগ দিয়েছিলেন, আর প্রায় 8টা প্রাদেশিক সম্মেলনে যোগ দিয়েছিলেন। কিন্তু ওই সম্মেলনগুলো প্রত্যেকটার মধ্যে দিয়ে ওর বক্তব্য, ওনার যুক্তি, ওনার উপস্থাপনা, ওনার ভাবনা চিন্তা ভীষণ বহু মানুষকে প্রভাবিত এবং অনুপ্রাণিত করেছিলেন। স্বল্প বিরোধ পরে আসতে লাগলো, যখন উনি সকলের ভীষণ প্রিয়পাত্র হয়ে উঠলেন, যখন উনি নেতৃত্বের জায়গায় প্রায় চলে যাচ্ছেন বা চ্যালেঞ্জ দিচ্ছেন, সেই সময় করতে হবে। তো আরও দু একটা কথা বলে নিই। চিত্তরঞ্জনের আহ্বানে ওই সময়, যখন বললাম 1921 সালে যোগ দিলেন সুভাষচন্দ্র বোস, ওই সময় আরও বহু সংখ্যক তরুণ এবং তরুণী যুবক তারা কংগ্রেস ভলান্টিয়ার সঙ্গে যোগ দিলেন, একটা কংগ্রেস স্বেচ্ছাসেবী সংগঠন, এবং তারা সব বয়কট আন্দোলনে সামিল, বিদেশি পণ্য বয়কট। 24 ঘন্টার মধ্যে ব্রিটিশ সরকার সেই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা, এবং চিত্তরঞ্জন দাসকে এরপরে করে কারাবন্দী করা হলো সুভাষচন্দ্র বোস। চিত্তরঞ্জনকে সংশোধিত ফৌজদারি আইনে গ্রেপ্তার করা হলো 1921 ডিসেম্বর। 1922 সালে আবার তার বিশ্রাম মাঝখানে ছাড়া পেয়েছিলেন, আবার তার বিনাশ্রম 6 মাসের কাজ। তবে আরেকটা সস্পেন্ড ছিল। 1921-22 সালে চিত্তরঞ্জনের কারাবাসের সময় সুভাষচন্দ্র জেলবন্দি হয়েছিল, সেটা একটু আগে।
22শে ডিসেম্বরে কংগ্রেসের গোয়া অধিবেশনে চিত্তরঞ্জন ছিলেন ওইখানে সভাপতি সবার ইচ্ছে অনুযায়ী তিনি হলেন সভাপতি। সেই সময় মহাত্মা গান্ধী ছিলেন জেলে। কিন্তু সেই অধিবেশনে ব্রিটিশ শাসন ব্যবস্থার কাউন্সিল কাঠামোতে ব্রিটিশ সরকার একটা কাউন্সিল নামরা কাউন্সিল কাউন্সিলের মধ্যে দিয়ে শাসন ব্যবস্থাটা জারি রেখেছে। তো এটা নিয়ে একটা বিতর্ক চলছিল আগে থাকতেই একটু, যে ওই কাউন্সিলের নেতাজি চিত্তরঞ্জন দাসের মনে হয়েছিল যে ওই কাউন্সিলের মধ্যে আমাদের ঢুকে পড়া দরকার, অর্থাৎ আন্দোলনটা শুধু বাইরে থাকবে না। চিত্তরঞ্জন দাস কোনো কাউকেই কিন্তু সমস্ত কিছু ভেঙে বা তাকে ধ্বংস করে আমার আন্দোলনটা আমার বক্তব্যটা রাখতে হবে এটা কখনো বিশ্বাস করতেন না। উনি নিজের বক্তব্য যখন রেখেছেন অন্যের বক্তব্য সম্মান দিয়েছেন এবং বলেছেন ঠিক আছে, সে এই যে বললাম ভীষণ লুজ অর্গানাইজেশন ছিল সেটা একটা ফোরাম। তো সেই সময় চিত্তরঞ্জন দাস নিজের এই কথা যখন বললেন যে ওনার বক্তব্য ছিল যে আমরা কাউন্সিলে যোগ দিই এবং কাউন্সিলের ভেতর থেকে আমরা লড়াই করে আইনগত যে সমস্ত আমাদের সুযোগ সুবিধা আছে সেগুলোকে ব্যবহার করে ব্রিটিশদের বিভিন্ন রকম এই নীতি নিয়ম পন্থা এগুলোকে আমরা রুখে দেবো ওখানে। এই যে নানা রকম কালা কানুন জারি করছে, এই কালা কানুনগুলো আমরা ওখানেই রুখে দেবো। ওনার সেই আস্থাও ছিল, কারণ উনি নিজে এত ভালো আইনজ্ঞ ছিলেন, এত কঠিন এত প্রায় অসম্ভব মামলাগুলো জিতেছিলেন ব্রিটিশ সরকারের বাঘা ইনস্টিটিউশনে। সেখানে ওনার সেই আস্থা হয়েছিল যে উনি কাউন্সিলের মধ্যে যুক্তি দরকার এবং ওদেরই আইন মাফিক আমরা অনেক কিছু আলোচনা রুখে দিতে পারি, যেখানে পারবো না সেখানে অন্যভাবে আলোচনা করতে। কিন্তু গান্ধীজি সেটা প্রবল বিরোধিতা করেছে। গান্ধীজি মনে করতেন যে না, আইনসভায় গিয়ে আমরা বাইরে থেকে এই বিতর্ক এবং তারপরে খানিকটা বিরোধ, এটা শুধু গান্ধীজি আর নেতাজির মধ্যে রইল না, তাদের বিভিন্ন অনুসারীদের মধ্যে রইল। বিভিন্ন বহু নেতাজির সঙ্গে বহু লোক চলে এসেছিল, কিন্তু বিরোধটা এমন একটা পর্যায়ে পৌঁছলো যে চিত্তরঞ্জন দাস, কারণ দুজন বড় মানুষের মধ্যে, দুজন বড় নেতার মধ্যে এরকম বিরোধ হওয়াটা কাম্য নয়, সেই জন্য উনি ইস্তফা দিলেন। উনি পদত্যাগ দিয়ে করে কিছুদিনের মধ্যে স্বরাজ্য পার্টি, কংগ্রেসের মধ্যে স্বরাজ্য পার্টি এবং এই স্বরাজ্য পার্টির মূল কথা ছিল হচ্ছে যে আমরা আইন বহির্ভূত সমস্তভাবে ঘরে বাইরে সব রকম আন্দোলন চালাই, অর্থাৎ কাউন্সিলগুলোতে অংশগ্রহণ। তো ফলে চিত্তরঞ্জন দাসেরও খুব বেশি দিন সভাপতিত্বের ভূমিকা থাকা হয়নি, কিন্তু খুব শিগগিরই 1924 সালে উনি আরেকটা নতুন জায়গা পেলেন, সেখানেও নেতৃত্ব। এটা হচ্ছে কলকাতা কর্পোরেশন তখন তৈরি হয়েছে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র হলেন চিত্তরঞ্জন দাস এবং আমৃত্যু অর্থাৎ 1921 থেকে 1925 সালের মৃত্যুর দিন অবধি সেই পদে আসীন ছিলেন, কলকাতা কর্পোরেশনের মেয়র। তারপর তো 1925 সালে উনি কয়েক মাসের জন্য, আসলে এই কারাবাসটা ওনার সহ্য হয়নি, মানে স্বাভাবিক, ওনার তো শৈশব কৈশোর কেটেছে এরকম তার ফলে উনি এই নতুন এই যে কারাবাস, ব্রিটিশের কারাবাস, সেটা সশ্রম কারাদণ্ডের মধ্যে ওনার সহ্য হয়নি। উনি হাসি মুখে সবাই নিয়ে নিতেন, কিন্তু উনি সেটা ইয়ে করতে পারেন, শরীরে সয়নি এবং নানান রকম অসুস্থতা দেখা দিতে পারতেন। তারপর উনি সবার ডাক্তারদের পরামর্শে দার্জিলিং গেলেন। দার্জিলিংয়ে ওনাদের যে বাড়ি ছিল সেখানে ছিল, সেখানে উনি খানিক চিকিৎসা, খানিক বিশ্রাম এইগুলোর মধ্যে রইলেন। আর দার্জিলিং তখন এখনকার মতো ছিল না বলে আরও অনেক সুস্থতার পক্ষে অনেক অনুকূল ছিল। তো
1925 সালে চিত্তরঞ্জন দাস দার্জিলিংয়ে তার দেহ রক্ষা করেন এবং তারপর সেখানে গোটা দার্জিলিং শহর ভেঙে পড়ল। কলকাতা থেকে সবাই আবেদন জানালেন যে কলকাতায় যেন তার মরদেহ নিয়ে আসা হয়। আত্মীয় পরিজন এখানে ছিলেন, তারা চলে গেছিলেন, কন্যা সবাই চলে গেছিলেন। তা সত্ত্বেও আরও যারা ছিলেন বিপ্লবীরা বা সহযোগী অসহযোগী আন্দোলনের যে শরীরটা ছিলেন তারা, গান্ধীজি নিজেও বললেন এবং সব মিলে চিত্তরঞ্জনকে নিয়ে আসা হলো। এটা মনে রাখবেন কিন্তু যে চিত্তরঞ্জন দাস কিন্তু জীবনের শেষ পর্যন্ত গান্ধীজির সম্বন্ধে তাকে তার প্রাপ্য সম্মান সেটা বলেছে। সবসময় মনে করতেন তিনি মহৎ খুব বড় নেতা। তারা কিন্তু এমন করেননি যে পরস্পরের মধ্যে ভীষণভাবে তিক্ততা তৈরি করা অথবা অসভ্যতা তৈরি করা, নানা রকম কটু কথা বলা, কটূক্তি করা, তা করে না। মতের বিরোধ হয়েছে সেটা স্পষ্টত করেছেন। চিত্তরঞ্জন দাস কঠিন নরম ছিলেন, স্পষ্ট কথা স্পষ্ট করে বলতেন সর্বত্র। কারণ ওনার তো কোনো ঝুঁকি ছিল না, ওনার তো ভাবার কিছু নেই ছিল। সেই জন্য চিত্তরঞ্জন দাস স্পষ্ট কথা বলতেন। কিন্তু অত্যন্ত, যেহেতু আমি বললাম যে অত্যন্ত বনেদি এবং ভদ্র পরিবারে জন্ম, আর তখন এই সংস্কৃতি ছিল না, ফলে তারা পরস্পর বিরোধিতা সত্ত্বেও রাজনৈতিক নেতারা সম্মান এবং সম্মানের চোখে দেখতেন। গান্ধীজির দিক থেকে অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওনার বিরোধিতা হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওনার ভীষণ সম্মান দিতেন, ভীষণ সমস্ত লেখালেখি করতেন রবীন্দ্রনাথের এবং সেগুলো খুব বড় উনি প্রশস্তি করতেন। কিন্তু এটা বলতেন যে রবীন্দ্রনাথের সব লেখাই সম্পূর্ণ উচ্চমানের বা পারফেক্ট নয়, নিখুঁত। রবীন্দ্রনাথকে ওনার বিরোধিতার মূল জায়গাটা ছিল হচ্ছে যে রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতা। কারণ দেশবন্ধু চিত্তরঞ্জনের বক্তব্য ছিল আজকে এই সময়ের ভারতে আঞ্চলিকতা, স্বদেশিকতা এগুলো প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেগুলো দরিদ্র দেশ এবং দরিদ্র মানুষ এবং যারা উপনিবেশবাদের শিকার হয়ে আছে, উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য জাতীয়তাবাদ ভীষণভাবে বড় করে তুলতে হবে। আন্তর্জাতিকতাবাদ দিয়ে আমরা যদি বেশি হইচই করি, তারপরে জাতীয়তাবাদ অর্থাৎ জাতির জন্য লড়া, দেশের জন্য লড়া, সাজাত্মই নয়, সেগুলো সমস্ত অনেক বেশি চাপা পড়ে যাবে এবং আমাদের আন্দোলন কিছুতেই ফলপ্রসূ হবে। এটা ছিল মূল সূত্র। যাই হোক, এগুলো সত্ত্বেও কিন্তু এরা পরস্পরের শ্রদ্ধাশীল ছিলেন। মৃত্যুর পর দার্জিলিং শহরে তো যেখানে ওনাকে নিয়ে আসার ব্যবস্থা হয়েছিল, সেখানে দার্জিলিং স্টেশনে প্রচুর মানুষ ভিড় করেছিল। ও নিয়ে নিচ্ছে তার স্মৃতি কথা যে এত মানুষ দার্জিলিং শহরে এক জায়গায় বোধহয় কেউ দেখেনি। যারা চেনা পরিচিত আত্মীয় পরিজন, স্থানীয় মানুষ সবাই এসেছিলেন। এত পরোপকারী মানুষ, এত ভালো মানুষ ছিলেন। তার মানবিক গুণাবলী ছিল প্রধানত। আর যারা দেশপ্রেমের ব্যাপারে খুবই লিখিত ছিল তারা কলকাতায় নিয়ে আসার পর সে কথা যেটা আমি প্রথমেই বললাম যে এত বড় জনসমাবেশ হয়েছিল, এত বড় মিছিল শোভাযাত্রা বেরিয়েছিল, যা কলকাতা শহর তারা। আর একটু একটা সাইড বলে নিই, ওনার আরও যে একটি গুণ অবশ্যই না বললেই নয়, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ভীষণ হাস্যরসিক ছিল। সকলের লেখায় একটা পেয়েছি আমি, যে কজনের নাম বলছিলাম আমি যারা শিখেছি আমি বলছি, আমি যাদের যাদের দুপুর একটা লেখা পেয়েছি সেখানে দেখেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র, রমেশচন্দ্র মজুমদার যিনি ঐতিহাসিক, এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং নেতাজি সুভাষ বোস, এমনকি শিবরাম ঠাকুর, বিভিন্ন জন স্মৃতিচারণ করেছে। এদের কারোর লেখার মধ্যে কিন্তু কোথাও বিরোধ নেই, সবাই এক কথা একই সমস্ত গুণাগুণের প্রশংসা করেছে চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু আখ্যা পেয়েছিলেন যখন তিনি দ্বিতীয়বার অর্থাৎ 1922 সালে কারাবাসের পর বেরিয়ে আসার পর। কীভাবে কি এটা আমি পেলাম না, ঠিক কে প্রথম এটা এই আখ্যাটা দিয়েছিলেন, কারণ কন্যার লেখাতে দেখলাম যে 1922 সালে বাবা বেরিয়ে আসার পরেই দেশবন্ধু করেছিলেন, বিভিন্ন জনকে দেশবন্ধু অভিহিত করতে লাগলো। তারপর থেকে সেই নামটাই চলে, অনেকেই দেশবন্ধু চিত্তরঞ্জন, দেশবন্ধু দাস। তো
সেটা তো একটা ব্যাপার। আর তাছাড়া উনি কবিতা লিখতেন, সেটা কিন্তু ওনার ওকালতি শুরু করারও আগে। উনি ভীষণ কবিতা ভক্ত ছিলেন, সাহিত্য ভক্ত ছিলেন, প্রচুর পড়তেন। ব্রাউনিংয়ের কবিতা, সাহিত্যের দেশের কবিতা পড়তেন, শুধু দেশি কবিতা কেন, ব্রাউনিংয়ের কবিতা ভীষণ ভক্ত ছিলেন। এমনকি বহু কবিতা ওনার মুখস্থ থাকা সত্ত্বেও বারে বারেই ফিরে ফিরে দার্জিলিংয়ের স্মৃতিতে অনেকে বলছেন যে ফিরে ফিরে ব্রাউনিংয়ের কবিতা। আর নিজে লিখতেন, আমার কাব্যগ্রন্থ আছে 3-4টি। একটা পত্রিকা সম্পাদক করতেন, সেই পত্রিকাটার নামটা একটু ফরওয়ার্ড ফরওয়ার্ড পরে একটা লিবার্টি ফরওয়ার্ড পলিটিক্যাল, এই পত্রিকাটা তিনি সম্পাদনা করেছিলেন এবং তাদের বহু মানুষের লেখালেখি সংগ্রহ করেছিলেন। তার মধ্যে আশুতোষ মুখোপাধ্যায়, ব্রহ্মানন্দ উপাধ্যায়, তৎকালে যারা সমস্ত দিকপাল মানুষ ছিল তারা বিভিন্ন জনের মৌলিক লেখক সেখানে ছাপিয়েছিলেন। এই সমস্ত নানান গুণ সম্পন্ন একজন মানুষ খুব অল্প সময়ের মধ্যে এলেন, খুব অল্প সময়ের মধ্যে চলে গেলেন। বহু মানুষ সেদিন কান্নাকাটি করেছিল, তার জন্য করলাম শ্রীকতা এবং কলকাতার বহু মানুষ সেদিন শোকে ভেঙে পড়েছিল। আর ভগিনী নিবেদিতা দার্জিলিংয়ে যখন দেখা হয়েছে তখন একটা কথা বলেছিলেন, সেই কথাগুলো আমি শেষ করি। সেটা হচ্ছে বলেছিলেন যে প্রথমে আমাকে দেখে বলেছিলেন যে ইউ আর গ্রেট, আই হার্ট, আই নো দ্যাট ইউ আর গ্রেট, বাট আই ডিডন্ট নো দ্যাট ইউ আর সো গ্রেট। এই কথাগুলি এই সমস্ত মানুষদের, বিশেষ করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং তার স্মৃতিচারণ করতে পেরে কিছু বিভিন্ন জনের কাছ থেকে যা জেনেছি তাদের এখানে সেটাই আপনাদের কাছে একটু পেশ করলাম। একটা কথা বলে শেষ করতে হবে, যেটা আমাদের ভুলে দিয়েছি, আমরা বিস্মৃত করা। এই ব্যাপারে আমাকে বলার জন্য আমি আগে বলেছিলাম, কতদিন আগে, প্রায় 20-25 দিন আগে, বেশি হবে। তখন আমি না করেছিলাম, আমি বলেছিলাম এর জন্য যোগ্য আরও যারা আমি তাদের যোগাযোগ করে দিচ্ছি, একজনকে যোগাযোগ করে দিচ্ছি। কিন্তু তিনি আর বয়স্ক মানুষ যে কারণে একবার যোগাযোগ করেনি, মানে ফোন করে পাওয়া যায়নি। তারপরে যা হয় আর কি, বন্ধুর দাবি, আমার বলতে তোমাকেই বলতে হবে, তুমিই বলবে। তখন আমি আবার বইপত্র খোঁজা ঘাটা শুরু করি। একটা কথা শুনে সত্যি আমার নিজের অত্যন্ত লজ্জা হচ্ছে, অত্যন্ত আত্মধিক্কার হচ্ছে যে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জনের 150 বছর উপলক্ষে কোথাও কিছু পেলাম না। কলেজ স্ট্রিট চট্টগ্রামে চষে পেলাম, ওটা আমার নিজের পাড়া, আমার কলেজের পাড়া। ওখানে যেসব বইয়ের দোকানে পাওয়া যায়, যেগুলো আমি জানি, সেই বই, বড় বড় বইয়ের দোকানগুলো কোথাও পেলাম না। একটা বইও নেই। তারা বলে দিল না এখন নেই কিছু, বললাম আসবে 2 দিনের মধ্যে, বললো না পারে না, ও পরে এখন নেই। দেশবন্ধু চিত্তরঞ্জন 150 বছর জানেন, দে বুক স্টোরে বললাম, কথাও কাহিনীতে বললাম, চক্রবর্তী চ্যাটার্জিতে বললাম, সাহিত্য সংসদে বললাম। আমরা যেহেতু চরিত মানুষ অভিধান, চরিত অভিধান বার করেছে, মনে হয় চরিতাভিধান একটা ছোট্ট এন্ট্রি পেলাম, ওটা কি তোর কাজ চলবে? না কাজ চলবে না, সে তো তোমার আমরা বাঙালি করেছেন ছোটোবেলায় 8-9 বছর বয়সে। সেই প্রথম আমার চিত্তরঞ্জন দাসের সঙ্গে পরিচয়। বাঁ দিকে প্যাস্টেলে সবুজ রঙের ছবি আঁকা, আর ডান দিকে 1 পাতা করে বড় আঁকা। সেখানে হাজি মোহাম্মদ মহসিন, যাদের নাম অন্যথায় জানতেই পারতাম না, তারা বড় সরলা দেবী চৌধুরানী, নেতাজি সুভাষ বোস তো বটেই, অরবিন্দ ঘোষ, কথা বলেছে। ওরা বললো না রে, আমার তো চিত্তরঞ্জন দাস সঙ্গে কোনো বই তো আমরা বার করিনি বেশি। আমি বললাম তাহলে, বললো দাঁড়া আমি দেবো। সেই ভদ্রলোকই আমার দিলেন, যে শিশু সাহিত্য সংসদের কর্মধার, তিনি আমাকে একটা বই দিলেন, বললেন যে এটা কিন্তু অনুবাদ গ্রন্থ। সেটা হচ্ছে অপর্ণা দেবী, ওনার বাবার সঙ্গে লিখেছিলেন চিত্তরঞ্জন, সেই বইটা বলে তুই করে আমার ফেরত দিয়ে যাস, এটাও পাওয়া যাবে কিনা বাজারে আর জানি না, আমি আমারটা দিলাম তোকে। আমি সেটা নিয়ে উপকৃত হয়েছি। আর দিলেন, পরে বলেন আরেকদিন আসিস, আবার ফোন করে রাত্রিরে বললেন যে আমি কয়েকটা জায়গা থেকে টুকটাক ফটোকপি করে রেখেছি। মণি বাগচি বলে একজন খুব নাম করা জীবনী গ্রন্থকার ছিলেন। আমার মনে পড়লো ছোটোবেলায় যেই বললেন যে মণি বাগচি, জীবনী গ্রন্থকার, উনি ছোটদের জন্য অনেক এরকম সিরিজ অফ বায়োগ্রাফিস লিখেছিলেন, জীবনী গ্রন্থমালা বিভিন্ন জন্য। হ্যাঁ বললো শুধু ছোটদের জন্য, বড়দের জন্য আছে না, বড় বড় বললো, কিন্তু সে ওই কিছুই আর এখন পাওয়াই যায় না, ওটা সে প্রকাশনা উঠে গেছে। বললাম তাহলে কী হবে? বললাম দেখি ব্যক্তিগত সঙ্গে যারা আছে তার থেকে বার করে ফটোকপি করে এই কয়েক পাতা দিয়েছিল। এই একটা যেমন দিনপঞ্জি, দেশবন্ধুর জীবনপঞ্জি এখানে আছে, এটা বার করতে পারলাম। এরকম টুকরো টাকরা দিলেন, সেগুলো জুড়ে জুড়ে আমি করলাম।
আমি পাতিরামে গেলাম, যেখানে সমস্ত সবাই জানে যারা কলেজ থেকে যায়, সমস্ত লিটল ম্যাগাজিনের আড়ত ওটা, সেখানে একটা লিটল ম্যাগাজিনে বিশেষ সংখ্যা দেখলাম না, কোনো ঘোষণাও নেই, কেউ যে কাজ করছেন তাও জানলাম না। আমি অবাক হয়ে গেলাম যে আমরা এত বাঙালি বিপ্লবী অমুক তমুক এত কিছু করছি, আমার দেশগুলো চিত্রগুলোকে একদম অবলুপ্ত করে দিয়েছি আমাদের স্মৃতি থেকে। কী করে হলাম জানি, আমাদের তো শতবর্ষ, ১.৫ শতবর্ষ, ২ শতবর্ষ উদযাপনের রেওয়াজ আছে, আমাদের ঐতিহ্য আছে, কিন্তু সেগুলো সিলেক্টিভ। আমরা কতগুলো কাল্ট ফিগার বা আইকনিক ফিগার যাদেরকে আমরা সামনে রাখতে চাই, তাদের নিয়ে বা মিডিয়া যাদের তৈরি করে দেয়, তারা নিজেরা খুব স্বনামধন্য লোক। আমি বলছি না যে কোনো তারা যোগ্য নয় ১৫০ বছর ১০০ বছর উদযাপনে, তাদের প্রচুর জনমানসের ইয়ে রয়েছে, উপস্থিতি রয়েছে ব্যাপক হারে, কিন্তু তা বলে চিত্তরঞ্জন বাদ কেন, সেটা আমার কাছে বিস্ময়। সেজন্য আমার মনে হলো যে আমার নিজেরও একটু আত্মধিকার হলো যে সত্যি চিত্তরঞ্জন আমার বাড়িতেও তো বই দেখা যাচ্ছে। মণিবাগচির ছোটোবেলায় বই পড়েছিলাম, তখন বই কিনতে পারতাম না, সেটা আমাদের বিলাসিতা ছিল, চাকরি করে দিলাম, কিন্তু তাহলে থাকা উচিত ছিল। আর অনেক বন্ধুবান্ধবকে বললাম, কেউ কিছু দিতে পারো। তো সেই জন্য আমার মনে হয় মিশনে লাইব্রেরিতে হয়তো থাকতে, ইনস্টিটিউট অফ কালচারে থাকতে পারে, সেই জায়গাগুলো এই সময়ের মধ্যে ঘাটতে পারি না, কিন্তু আমার ধারণা কিছু লাইব্রেরি থাকবে, উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরিতে নিশ্চয়ই কিছু থাকবে এরকম। কারণ আমি গুগলে গিয়ে বা অন্যথাতেও দেখলাম, অপরাধীর বইয়ের পেছনেও কিছু বইয়ের রেফারেন্স আছে, সেখানে ৭-৮টা ১০টা পর্যন্ত রেফারেন্স আছে। গুগলেও কয়েকটা দেখলাম, গুগলের বইগুলো দেখলাম সব দিল্লি থেকে প্রকাশিত, সেগুলো আমি যে অনলাইনে আনাবো ভাবছিলাম, আনিয়ে ফেলবো আমি। কারণ অঞ্জন যেটা বললো, এই কাজটা যখন ধরলাম আমি তখনও বলেছি আমি কনফার্ম করছি, আমি সুনিশ্চিতভাবে বলছি, কিন্তু কাজটা ঢুকে না আমার চ্যালেঞ্জ হয়ে গেল। আমার মনে হলো না, এটা করতেই হবে, এটা জানতে হবে, এবং সম্ভব হলে এটা নিয়েই লিখবো আমি। পত্রপত্রিকায় হোক, লিটল ম্যাগাজিনে হোক, বই করতে পারলে, মনোগ্রাফ করতে পারলে, যেভাবে হোক আমি লিখব। অন্যরা হয়তো লিখবেন, বলবো যারা লিখতে পারে তাদের করবে। কিন্তু এই কথাটা সবার কাছে বলে গেলাম এই জন্য যে ছাত্রদের বিশেষ করে বলছি, তোমরা যেখানে কোনো সন্ধান পাচ্ছি চিত্তরঞ্জনের সঙ্গে ঘাটাঘাটি করো। আমি অনেক কথা বলতে পারি, বিরাট বিরাট কর্মময় জীবন, বসে থাকতে হবে, শুয়ে থাকতে হবে, অজস্র কাজ করেছি বিষয়। আর সেরকম এত ভেতরে তেজ, শক্তি, গুণাবলী ছিল, যার জন্য খুব অল্প সময়ের তার জীবনের পরিসর খুব ছোট, কিন্তু তার সত্ত্বেও আমি ডাক্তার হয়েছি। নমস্কার আপনার সবাইকে।